আলাইকুম প্রিয় দর্শক, আশা করি যে যেখানে বসে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি হাসিনা আক্তার টেবিল টকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এখনকার অনুষ্ঠান দেখার জন্য। প্রিয় দর্শক, ওসমান হাদির উপর আজকে যে আক্রমণ হয়েছে, সে আক্রমণ দিয়ে শুরু এমনটাই বলছেন অনেকে। টার্গেট কিলিং এ আরো আছে অনেকের নাম, এবং এটি কি আসলে ভয় দেখানোর জন্য কিনা, আবার নির্বাচন বানচাল করার জন্য কিনা, এরকম অনেক সন্দেহ দেখা দিয়েছে। এবং আমরা সিসিটিভি ফুটেজে যেটি দেখেছি এবং যে তথ্য আমরা পেয়েছি, তাতে করে 2 সপ্তাহ থেকে ওসমান হাদির সাথে এই ব্যক্তি যিনি ওনাকে মাথায় গুলি করেছেন, তাকে দেখা গেছে যে প্রচার প্রচারণায়, ওসমান হাদি প্রচার প্রচারণায় অংশগ্রহণ করতে। তো আজকে যে ঘটনা, গতকালকে তাফসীর ঘোষণার পরে আজকের এই ধরনের একটা ঘটনাকে নির্বাচনের বানচালের প্রথম টার্গেট হিসেবে অনেকে মনে করছেন, আবার অনেকেই মনে করছেন যে ওকে দোষারোপ করছেন। কিন্তু আসলে ঘটনাটা কি, কেন এই ধরনের একটি ঘটনা ঘটলো এবং প্রথমেই টার্গেট করা হলো ওসমান হাদিকে। আজকে ঘোষণা দিয়েছে তারেক রহমান দেশে ফিরবেন 25 তারিখে, 25শে ডিসেম্বর। সেখানে এই তারেক রহমানের দেশে ফেরার ঘোষণার সাথে এটার কোনো সম্পর্ক আছে কিনা, এরকম নানাবিধ আলোচনা সমালোচনা সারাদিন জুড়েই চলছিল। তো আমাদের সাথে আজকে যিনি উপস্থিত আছেন, মেজর দেলোয়ার হোসেন অবসরপ্রাপ্ত, তিনি অনেকদিন থেকে বলে আসছিলেন এবং সাবধান করছিলেন যে আসলে এই ধরনের ঘটনাগুলো ঘটতে পারে। অনেক ধরনের ইঙ্গিত উনি দিয়েছিলেন। তো সেগুলো উনি কিভাবে, মানে কেন ইঙ্গিত দিয়েছিলেন, আর আমরা এখন যে অবস্থায় দেখতে পাচ্ছি ওসমান হাদি একটা আতঙ্কিত অবস্থায়, আমরা মানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে, এই পরিস্থিতিতে নির্বাচন নিয়ে কোনো ঝুঁকি আছে কিনা, এবং তারেক রহমান যে দেশে ফিরবেন ওনার কোনো ঝুঁকি আছে কিনা, সব নিয়ে আমরা আলোচনা করবো। আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন মেজর দেলোয়ার হোসেন অবসরপ্রাপ্ত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। জি মেজর দেলোয়ার, আমরা খুব খারাপ একটি সময়ে আমরা আলোচনায় বসেছি। আজকে সবারই মন খারাপ, এমন একটি ঘটনা। সো আপনার কাছে শুনতে চাই যে আপনি ঘটনাটাকে কিভাবে দেখছেন। আপনি যে কথাটা বলেছেন শুরুতেই, যে আমি আপনার অনুষ্ঠানে গত 5ই আগস্টের পরে বা যখন থেকে নির্বাচনের ঘোষণা দেওয়া হয় তখন থেকেই বলছি যে নির্বাচন কিভাবে সম্ভব। দেশের বর্তমান আইন শৃঙ্খলার যে অবস্থা, সেই অবস্থায় নির্বাচন হলে আমি কোনোভাবেই দেখতে পাচ্ছি না যে ডক্টর ইউনূস সরকার কি করে এই নির্বাচনী পরিবেশটাকে উনি সামাল দিবেন। এই ঘটনাটা কিন্তু তার আগেরই একটা লক্ষণ, আমার সেই কথা আগের বলা কথাগুলোর। এবং আরেকটু গভীরে বলতে গেলে যেটা বলা উচিত, যে আপনি খেয়াল করে দেখেন, ভারতে চাইলে কিন্তু আগেও ছাত্র নেতাদের উপরে আক্রমণ করতে পারত, কিন্তু তখন কিন্তু আক্রমণ করে নাই। ভারতের আন্তর্জাতিকভাবে সক্ষমতা আছে, কাপুরুষের মতো টার্গেটেড কিলিং করা, গোপনে কিল করা হচ্ছে, ইসরায়েলের মতো মাসাদের প্রশিক্ষিত ওরা। এভাবে কিন্তু ভারতের বহু বছরের অভিজ্ঞতা এদের। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগের থেকেই তাদের এই অভিজ্ঞতা, গোয়েন্দা পাঠিয়ে হত্যা করা। কিন্তু গত হাসিনার শাসনামলে আপনি যদি খেয়াল করে থাকেন, মনে আছে যে একটা সংবাদ আন্তর্জাতিক মিডিয়াতে এসেছিল যে আওয়ামী লীগের 1000-এর মতো জঙ্গি দলকে শ্রীলঙ্কাতে বিশেষ গুপ্ত প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশে আনা হয়েছে। তারা কিন্তু বাংলাদেশ থেকে চলে যায়নি, তারা এতদিন বাংলাদেশেই ছিল এবং এই সময়ের অপেক্ষায় ছিল সময় মতো হিট করার। এখন এই হিটটা কখন করলো? তাদের দৃষ্টিকোণ থেকে একটা মোক্ষম সময় করলো, যখন তফসিল ঘোষণা হলো নির্বাচনের, আর যখন তারেক রহমানের দেশে আসার সিদ্ধান্ত হলো, দিন তারিখ প্রচার হলো, তখনই কিন্তু এই হিটটা করা হলো। আর তৃতীয়ত, হিটটা কাকে করা হলো? হিটটা কিন্তু যদু মধু কদুকে করা হয়নি, হিটটা করা হয়েছে বাংলাদেশের বর্তমানের জ্বলন্ত উদাহরণ, বিপ্লবী ছাত্র জনতার মাঝখানে একটি জ্বলন্ত উদাহরণ, যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে, যার বজ্রকণ্ঠ ছিল বাংলাদেশের নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য অত্যন্ত উৎসাহজনক এবং অনেক আশাজনক, এবং তারই কেন্দ্রে খেয়াল করতে হবে তাকে হিট করা হয়েছে। আরো একটা কারণ কি, তারই কেন্দ্রে তার বিপরীতে যেই দলের সদস্য আছে, এখন বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে যেহেতু অনুমান ভিত্তিক অনেকেই অনেক কথা বলে যাচ্ছেন, কারা ফায়ার করেছে, কারা গুলি করেছে, এটা খুঁজে বের করার দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা গোয়েন্দা বাহিনীর। আমি এই মুহূর্তে জাতিকে বলবো একজন আরেকজনের জনের দিকে আঙুল তোলাতুলি না করতে, প্রমাণিত হওয়ার আগে। এই কারণ ভারত কিন্তু এবং আওয়ামী লীগ কিন্তু এটাই চাইছে যে হাদিকে গুলি করে ওই এলাকার বিরোধী বিএনপি নেতা বা কারোর উপরে আঙুল তুলতে, যেন দলীয়ভাবে বাংলাদেশের ভিতরে একটা মারামারি এবং সংঘাতের সৃষ্টি হয়, একটা আইন শৃঙ্খলা ধ্বংস হয় বাংলাদেশে, এবং যেন নির্বাচন না হয় বা ব্যাঘাত ঘটানোটাই নাম্বার 1। নাম্বার 2, সবচেয়ে গুরুত্বপূর্ণ,
আগে পরিস্থিতি আমি বিশ্লেষণ করলাম, নাম্বার 2 বলছি কেন, তারপর নাম্বার 2টা কেন গুরুত্বপূর্ণ হচ্ছে। এক ঢিলে দুই পাখি মারা, একটা হচ্ছে বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতাকে মনে ভয় ঢোকানো, আর একই সাথে ভারতের তারেক রহমান থেকে শুরু করে ভারতের যারা নেতা আছে তাদেরকে হুঁশিয়ারি দেওয়া যে ভারতের কথা মতো তারা না চললে তাদের ভাগ্যেও এই পরিণতি ঘটতে পারে। দিস ইজ জাস্ট অ্যান আর্লি ওয়ার্নিং। ভারত যদি চাইতো, বা আওয়ামী লীগ, আমি বহু বছর ধরে বলেছি, বিশেষ করে 5ই আগস্ট 2024-এর পরে বলেছি, আওয়ামী লীগ যেই পরিমাণ অস্ত্র বাংলাদেশে রেখে গেছে, যে পরিমাণ ট্রেন্ড আওয়ামী জঙ্গি এখনো বাংলাদেশের ভিতরে আছে, আওয়ামী লীগের কি বলে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগের সন্ত্রাসীরা তো দেশ ছেড়ে চলে যায়নি, তারা তো দেশের ভিতরেই আছে। আর তারা যেহেতু রাজনীতি করতে পারছে না, তাদের এই অলস সময়টাকে তারা তো সক্রিয় করবে অসৎ পথে, খারাপ পথে, খারাপ কাজে, এটাই স্বাভাবিক। এবং ভারত সেটার সম্পূর্ণ ফায়দা নিচ্ছে। বিএনপির সমস্ত নেতারা যারা দালালি এত বছর ধরে করছিল তারা করেই চলবে, এবং যারা করছিল না, বিভিন্ন এলাকা থেকে নমিনেশন পেয়েছে, তারাও একটু নড়ে চড়ে বসবে যে ভারতের এবং আওয়ামী লীগের কথার বাইরে চলা যাবে না, তাহলে আমি ব্যক্তিগতভাবে টার্গেট হতে পারি। তবে একটা কথা আমি আগেও বহুবার বলেছি, যে সত্যিকার অর্থে বিএনপির ভিতর থেকে, যেহেতু এই বয়সে, বুড়া বয়সে বিএনপির ভিতরে যেসব বুড়াদুরা আছে, ভারতের কেনা গোলাম আছে, এদেরকে তো এই বয়সে চরিত্র পরিবর্তন সম্ভব না। একটা বয়স আছে চরিত্র পরিবর্তনের, এখন আর সম্ভব না। সুতরাং একমাত্র সম্ভব এদেরকে বিদায় করে নতুন প্রজন্মের বিএনপির নেতৃত্বকে যদি নমিনেশন দেওয়া যায়, তারেক রহমানের কিন্তু ভারতের কোনো সমর্থন বা সাহায্য প্রয়োজন নাই, বাংলাদেশের জনতাই যথেষ্ট। বিএনপি যদি দেশপ্রেম নিয়ে সত্যিকার অর্থে ক্ষমতায় আসতে চায়। দ্বিতীয়ত, তারেক রহমানের প্রাণের কি বলে এটাকে, হুমকি বা প্রাণনাশের যেসব যে শঙ্কা, একটা কথা বলি, আমি ইসলামের দিকে যাচ্ছি না, তারপরে বলতে বাধ্য হয় যে ইসলামই বলা আছে, যারা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে যান নাই, তাদের জীবনের কি বলে ক্ষতির কথা চিন্তা করে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, তোমার যখন মৃত্যু থাকবে তখন তুমি ঘরের মধ্যে থাকলেও তোমার মৃত্যু আসবে। সুতরাং বহু যুদ্ধের থেকে, আমি বিদেশের কথা বলছি না, বাংলাদেশেই বলছি, বহু যুদ্ধের থেকে, যুদ্ধের গোলাগুলির মাঝখান থেকে মানুষ বেঁচে এসেছেন, কারণ তাদের নামে বুলেটটা লেখা ছিল না যে এই বুলেটটাকে হত্যা করবে। বিডিআর 57 অফিসারকে হত্যা করা হয়েছে, কিন্তু তার মাঝখান থেকেও কিন্তু অফিসার বেরিয়ে এসেছে, তারা জীবিত বেরিয়ে এসেছে। তো সুতরাং যাদের ভাগ্যে মৃত্যু লেখা ছিল না, যখন লেখা থাকবে তখনই মরবে। তারেক রহমানের মৃত্যু যখন লেখা থাকবে, আমার মৃত্যু যখন লেখা থাকবে, যেভাবে লেখা থাকবে সেভাবেই হবে, সেটা বুলেট প্রুফ গাড়ি আটকাতে পারবে না। সুতরাং এইসব বিষয় নিয়ে রাজনীতি করবেন আর জীবন নিয়ে ভয় পাবেন, তাহলে তো নেতৃত্ব দিতে পারবেন না। আর একইভাবে আমি নতুন প্রজন্মের ছাত্র নেতাদেরকে বলবো, তোমাদেরকে যেন আজকের হাদির উপরে এই আক্রমণ কে তোমাদেরকে সত্যিকার অর্থে অন্তর থেকে তোমাদেরকে ধরে নিতে হবে, এটা স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর আক্রমণ, এবং এটা তোমাদের জন্য একটা অ্যাসিড টেস্ট, অগ্নি পরীক্ষা। তোমাদেরকে আওয়ামী লীগ, ভারত এবং ভারতের দালালরা যারা বিভিন্ন জায়গায় আছে, বাংলাদেশে বিভিন্ন দলে এবং অন্যান্য স্থানে, প্রশাসনে, বিভিন্ন বাহিনীতে যারা আছে, এটা সকলের পরিকল্পনা, এটা একটা অগ্নি পরীক্ষা যে তোমাদের ব্যবহার, হাদির মাথায় গুলি লাগার পরে তোমাদের আচার আচরণ কেমন হয়। আমি দেখেছি তোমরা রাস্তায় মিছিল নিয়ে নেমেছ, আমি দেখেছি তোমরা হাদির নাম নিয়ে তোমরা মিছিল করেছো। ইয়েস, দ্যাটস হোয়াট ইউ শুড ডু। তোমাদের এটাই করা উচিত, ঘর থাকা যাবে না। একটা গাজী হাদি যেন আরো কোটি কোটি হাদি বাংলাদেশে তৈরি করে, যেমন শহীদ সাইদ এবং শহীদ মুগ্ধ বাংলাদেশে লাখ লাখ সাইদ এবং মুগ্ধ তৈরি করেছিল, তেমনি আল্লাহর রহমতে এই গাজী হাদি, আল্লাহ যেন তাকে সুস্থ করে হায়াত দেন এবং মানুষের নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করেন। এই যদি গাজী হয়ে আছে এখনো হাদি, এই গাজীর মতো এই হাদির কি বলে উৎসাহে এই উদাহরণটাকে নিয়ে বাংলাদেশের জন্য কোটি কোটি বাংলাদেশি দেশপ্রেমিক ছাত্র জনতা হাদিতে পরিণত হয়, এটাই আমার আশা, এটাই আমার আকাঙ্ক্ষা, এটাই আমার দোয়া। জি, আপনি আমার প্রোগ্রামে আগে বলেছিলেন যে অস্ত্র যেগুলো উদ্ধার হয়নি সেগুলো নিয়ে আপনি বারবারই মানে উদ্ধারের জন্য বলেছিলেন যে এগুলো পরবর্তীতে একটা বিপজ্জনক পরিস্থিতি ক্রিয়েট করতে পারে যেগুলো উদ্ধার হয়নি, এবং আইএসপি এর পক্ষ থেকে বলা হয়েছিল যে 80% উদ্ধার হয়েছে। তো সেটা নিয়েও আপনি বলেছিলেন যে আসলে 80% কি ধরনের সেটা তো স্পষ্ট করা হয়নি, কি ধরনের অস্ত্র উদ্ধার করেছে। আবার আরেকটি কথা যেটা বলেছিলেন আপনি, যে আওয়ামী লীগের অনেক লুকানো অস্ত্র রেখে গেছে, তো সেগুলো ভয়ঙ্কর একটা ইঙ্গিত দিয়েছিলেন। আর আওয়ামী লীগের যাদেরকে মানে অ্যারেস্ট করা হয়েছিল বিভিন্ন ধরনের মানে অভিযানের মাধ্যমে, যাদেরকে হান্ট মানে হান্টের কথা, ডেভিল হান্টের কথা আমরা শুনেছি, আরো বিভিন্ন মিশনের মাধ্যমে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, আবার অনেকে
জামিনও করে দিয়েছে, বিভিন্ন দল কিন্তু সুপারিশ করে জামিনও করে নিয়েছে। তো এটা আসলে এখন কতটা, এই যে অস্ত্র উদ্ধার যে হয়নি বাকিগুলো, তারপরে আরেকটি হচ্ছে লুকানো অস্ত্র, এবং যাদেরকে জামিন করে দেওয়া হয়েছে আওয়ামী লীগের, এরাই কি আসলে ভয়ঙ্কর কোনো পরিস্থিতি ক্রিয়েটের জন্য প্রস্তুতি নিয়েছে কিনা বা নিচ্ছে কিনা, তাদেরই এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে কিনা? আচ্ছা, আপনি বলেই দিয়েছেন যে আমি এত বছর ধরে, আমি কিন্তু 2020 সালে বলেছিলাম যে হাসিনার পতন তো, অপমানিত হয়ে বাংলাদেশ ছেড়ে হাসিনা ভারতে পালাবে, অন্য কোনো দেশে যেতে পারবে না। বলেছিলাম যে শেখ মুজিবের মূর্তি টেনে টেনে ভাঙা হবে, শেখ মুজিব এবং হাসিনার ছবি অফিস আদালত থেকে রাস্তায় ফেলে ওদের তার উপর পাড়ানো হবে। এটা কিন্তু 2020 সালে বলেছিলাম, একই সাথে একদমই বলেছিলাম। কিন্তু আমার ভয় হচ্ছে হাসিনা যাওয়ার পরে বাংলাদেশের যে পরিস্থিতি সৃষ্টি হবে, বাংলাদেশে ছাত্রলীগের, জঙ্গি লীগের এইসব ছেলেপেলারা মুজিব কোড খুলে তারা বিভিন্ন দলের সাথে মার্জড হয়ে যাবে, মিশে যাবে, বিএনপির সাথে, জামাতের সাথে, অনেকের সাথে মিশে যাবে। অনেকেই আবার অনেকে পীর হুজুর বনে গেছেন আজকাল দেখছি। অনেক নেতাই যারা আওয়ামী লীগের প্রকাশিত উন্মোচিত আওয়ামী লীগ নেতা, আওয়ামী লীগের আমলে হাসিনার সাথে উঠা বসা করেছে ভারতের সাথে, তারা আবার বিএনপির থেকে নমিনেশন পেয়েছে। আমি যেটা তখনও বলেছি যে আওয়ামী লীগ যে পরিমাণ অস্ত্র রেখে যাবে এবং টাকা পয়সা রেখে যাবে, কোন সরকার 6 মাসের বেশি টিকতে পারবে না। যেটা ইদানিং মির্জা ফখরুল কিন্তু বাস্তবতার সম্মুখীন হয়ে এত বছর সে বুঝেছে, আর ওই কাকের মতো চোখ বন্ধ করেছিল, অস্বীকার করতে চেয়েছে। কিন্তু এই 2-3-4 দিন আগে কিন্তু সে বলেই ফেলেছে যে এত সহজ না সরকার চালানো, বর্তমান অবস্থায় সরকার চালানো এত সহজ না। বিশেষ করে আপনি দেখেন বিএনপিতে ওই 2 জন মেজর হাফিজ এবং আলতাফ স্যার ছাড়া কাউকে কিন্তু নমিনেশন দেওয়া হয় না। এবং ওনাদেরকে অ্যাকচুয়ালি সশস্ত্র বাহিনীর সত্যিকার অর্থে বলা যায় না। ওনারা অনেক মুরব্বী, অনেক সিনিয়র। ওনারা হচ্ছে জিয়া রহমানের সাথে থেকে সেই রাজনীতি করা, স্বাধীনতা যুদ্ধ থেকে আরম্ভ করে, ওনাদেরকে এই বর্তমান প্রজন্মের সশস্ত্র বাহিনীর বলা যায় না। ওনাদের প্রতি আমার সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, ওনারা দুজনেই আমাকে স্নেহ করেন এবং আমি ওনাদেরকে শ্রদ্ধা করি। কিন্তু বিএনপি কিন্তু এই বর্তমান প্রজন্মের, আমি 2-4টা মানে সুবিধাবাদী বাটপাটদের কথা বলছি না, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীর অবসরপ্রাপ্ত 2-4টা বাটপারও কিন্তু আছে, যারা মুহূর্তের মাঝখানে দল আবার ওই দলের কালার নিয়ে নেয়। আমি বলছি যারা সত্যিকার অর্থেই সশস্ত্র বাহিনীর, যারা জেল কেটেছে বিএনপির কারণে রাজনীতি করতে গিয়ে দেশের জন্য, তাদের কাউকে কিন্তু বিএনপি নমিনেশন দেয় নাই। এমনকি যখন জামাতে ইসলাম সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদেরকে দেখেছে এবং আমি এটা নিয়ে স্ট্যাটাস দিয়েছি, তা দেখেই তখন তাদের মাথায় এসেছে যে আমাদের তো উচিত, তখন তারা তড়িঘড়ি করে একটা নামকাওয়াজে ডেকেছে, আবার নাটকও করেছে একটা ক্ষমা চাওয়ার। এরকম অনেক ভিতরের কথা জানি, যে এগুলো লম্বা করবো অনুষ্ঠান বলে। কথা হচ্ছে, ইয়েস, মানুষ যদি ভুল বুঝে বাংলাদেশের সত্যিকার অর্থে বাংলাদেশকে ভালোবেসে এবং সত্যিকার অর্থে বাবার আদর্শে উজ্জীবিত হয়ে এবং জনতার আস্থা অর্জনে যদি বাংলাদেশের রাজনীতি করতে ফিরে আসেন, আমার বিশ্বাস উনি দীর্ঘদিন রাজনীতি করতে পারবেন ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ তখন প্রোটেকশন দিবে আল্লাহর রহমতে। একই সাথে উনি যদি এই বয়স্ক এবং বুড়াদুরা পুরনো রাজনীতিবিদদেরকে না সরান, ওনাদেরকে উপদেষ্টার পর্যায়ে পিছনের লাইনে রাখতে পারেন। কারণ কিছু মুরব্বী, ভালো মুরব্বী দরকার আছে, যাদেরকে উপদেষ্টা হিসেবে প্রয়োজন আছে। উনি যদি ইয়াং জেনারেশনের ছেলেপেলকে না পাঠান, মাঠে নমিনেশন না দেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসারদেরকে নমিনেশন না দিলে সমস্যাটা হবে কোথায়? আজকে জেনারেল ওয়াকারের সাথে আমি আগেও বলেছি যে মির্জা ফখরুলের একাধিকবার, আজকে থেকে বছর খানিক আগে থেকে শুরু করে একাধিকবার আভ্যন্তরীণ মিটিং হয়েছে, ওনাদের মাঝখানে একটা সমঝোতা হয়েছে, আলোচনা হয়েছে। বাট গেস হোয়াট, জেনারেল ওয়াকার তো সারা জীবন থাকবেন না। ওনার তো একটা চুক্তিভিত্তিক ওনার এই চাকরি, ওনাকে ইতিমধ্যে 1 বছরের উপরে চলে গেছে। 3 বছরের হলে আর বেশি দিন যাই, বছর 1.5 আছে। তো যেভাবেই হোক ওনাকে একসময় অবসরে যেতে হবে। এটা হচ্ছে এমন একটা পদ্ধতি, যে পদ্ধতি সেনাবাহিনীতে ওই স্বৈরাচারী হাসিনার মতো জোর করে টিকে থাকার উপায় নেই। একমাত্র উপায় হচ্ছে যদি সেনা প্রধান নিজেই কু করে দেশের ক্ষমতা নিয়ে নেন, তাহলে জোর করে হয়তো কিছুদিন থাকতে পারবেন। সেটাও আজকালকার জামানায় সেটাও বেশি দিন টিকবে না। কিন্তু সমস্যাটা হচ্ছে, যদি একটা রাজনৈতিক দল বেশিরভাগ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসারদেরকে রাজনীতিতে প্রবেশ করতে না দেন, ভবিষ্যতে সশস্ত্র বাহিনীর সাথে রাজনৈতিক দলগুলোর একটা কমিউনিকেশন গ্যাপ হবে। যেই কমিউনিকেশন গ্যাপ হওয়ার কারণে এই রাজনৈতিক দলগুলো একটা সময় বিপদে পড়বে। আপনাকে একটা কথা, যতই চিল্লাক মানুষ, যতই লাফাক, একটা কথা বলি, পাকিস্তান এবং বাংলাদেশের রাজনীতি এক ধারার, আর ভারতের রাজনীতি হচ্ছে আরেক ধারার। ভারতের রাজনীতি হচ্ছে ওরা ন্যাশনালিস্টিক ফিলিংটাকে ভিত্তি করে রাজনীতি করে, ওরা প্রতিবেশীর সাথে শয়তানি করে, নিজের দেশের ভিতরে মোদি এসে শয়তানি করছে, ধর্মীয় উগ্রতা করছে। বাট এর আগে যারা ছিল, রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী, তারা কিন্তু নিজের দেশে একটা ন্যাশনালিস্টিক মত তৈরি করে
দেশপ্রেমের উপর ভিত্তি করে ভালো চালিয়েছে। সরকার পরিবর্তন হলেও কিন্তু তাদের বৈদেশিক নীতি কিন্তু কখনো পরিবর্তন হয়নি। আমেরিকার মতো আগেও ট্রাম্পের সে কিছুটা পরিবর্তন হয়েছে, উগ্রতা হয়েছে। বাংলাদেশ এবং পাকিস্তানে সশস্ত্র বাহিনী একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে যত কথাই বলুক গালিগালাজ দিয়ে কি বলে অবমূল্যায়ন করে তিরস্কার করে, মনে রাখতে হবে বাংলাদেশের এবং পাকিস্তানের মতো একটা দেশে সামরিক হস্তক্ষেপ বা সামরিক প্রভাব আগেও ছিল, ভবিষ্যতে থাকবে। তবে এটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে, যেটা আমাদের আমলে ছিল। সামরিক প্রভাব ছিল। আমরা যখন সশস্ত্র বাহিনীতে চাকরি করেছি, আমরা প্রধানমন্ত্রীর নাম ছাড়া অন্য কোনো মন্ত্রী মিনিস্টার এমপিদের নামই জানতাম। এমপি তো বাদিয়ে দিলাম, এমপিদের নাম জানার কখনো প্রয়োজনও ছিল না। 2-4টা হয়তো মন্ত্রীদের নাম জানতাম। মানে তখন কিন্তু সামরিক বাহিনী মাথা উঁচু করে দেশপ্রেম নিয়ে চলতো, জনগণ সম্মানের চোখে দেখতো। সশস্ত্র বাহিনী ইউনিফর্ম দেখলেই জনগণ সম্মানের সাথে তাদেরকে জায়গা করে দিত, আদর আপ্যায়ন করতো এবং তাদেরকে একটা আস্থার স্থানে দেখতো যে আমি কোনো বিপদে পড়লে সশস্ত্র বাহিনীর কাছে গেলে আমার বিপদের সমস্যা হয়ে যাবে, আমাদের দেশ এই সশস্ত্র বাহিনীর কাছে নিরাপদ। যেটা স্বৈরাচারী শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছে, সেই আস্থাটাকে শেষ করে দিয়েছে। এখনো সেই আস্থা অর্জন করতে আর অনেক দেরি, অনেক সময় লাগবে। তবে সেই আস্থা অর্জন করতে হলে একটা দেশপ্রেমিক জনতার রায়ের একটা সরকার লাগবে, একটা রাজনৈতিক দল লাগবে। যেইভাবে বিএনপি গিয়ে কি বলে সমঝোতা করছেন, যদি সামরিক বাহিনীর সাথে সমঝোতা করে তাহলে সামরিক বাহিনী সেই সব উগ্র কিছু জেনারেল বা কিছু উগ্র অফিসারকে কিন্তু তাদেরকে থামানো যাবে না। হাসিনার মতো কিন্তু তারাও আবার দানব হয়ে উঠবে। তারাও কিন্তু এক সময় 1-2টা করে গুম করতে শুরু করবে। তারাও কিন্তু একটা নিজেদের নতুন একটা বিএনপি সমর্থিত আয়নাঘর তৈরি করে বসবে। এটা একটা জাতীয় রোগ। এই জাতীয় রোগকে রোধ করতে হলে রাজনৈতিক দলগুলোকে সশস্ত্র বাহিনীতে সমভাবে জায়গা দিতে হবে। আর ইয়াং ছাত্ররা তাদেরকে আবার বলছি, বহুবার বলেছি তোমাদেরকে, তোমরা আল্লাহর রাস্তায় নিজেদেরকে যদি বাঁচতে চাও, আজকে দেখো হাদিকে টার্গেট করা হয়েছে। হাদি স্বতন্ত্র। মনে আছে আপনার অনুষ্ঠানে আমি কয়েকবার বলেছিলাম, এনসিপি তৈরি হওয়ার আগে বলেছিলাম যে এদের একটা রাজনৈতিক দল হবে। আপনি আমাকে থামিয়ে দিয়ে বলেছিলেন না, কোনো রাজনৈতিক দল তো হয় নাই। আমি ঠিক এইভাবে বলেছিলাম, হয় নাই, তবে হবে। তাদের মাঝখানে আবার ভাঙন হবে। হয়েছে কিনা? তাদের মাঝখানে ভাঙন হয়ে আপ বাংলাদেশ হয়েছে, আরো ছোট ছোট কিছু দল হয়েছে। যা বলেছি 6 বছরে সবই হয়েছে, হবে। এবং একইভাবে বলছি, হাদিকে টার্গেট করা হয়েছে বিকজ হাদি বিকেম এ সিম্বল। হাদি কিন্তু একক ব্যক্তি হিসেবে একটা দেশ প্রেমিক, একটা নতুন প্রজন্মের প্রাণ সঞ্চারের একটা শক্তি হিসেবে একটা প্রতীক হয়ে উঠেছিল হাদি। সেই জন্য হাদিকে টার্গেট করে এটা একটা নিদর্শন সৃষ্টি করার চেষ্টা করেছে আওয়ামী লীগ, ভারতের দালাল বাংলাদেশে যারা আছে, এবং পিছনে তো ভারত আছেই। ভারতের দেশের ভিতরে শত্রু যখন বিভীষণ হয়, ঘরের শত্রু যখন বিভীষণ হয়, তখন ভারতের লাগে না। দেশ বিরোধী এত শক্তি অপশক্তি বাংলাদেশের ভিতরেই আছে যে ভারতের প্রয়োজন হয় না। ভারত শুধু ওই পারে বসে বসে খেলা দেখছে, মজা দেখছে। এখন এই বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদেরকে, তাদেরকে সমস্ত ভুল বুঝাবুঝি বন্ধ করে সমস্ত দলকে একত্রে করে তোমরা নির্বাচন করো, তোমরা এক হয়ে যাও, এক হয়ে একটা বড় শক্তি তৈরি করো। মনে রাখবে, আমি জামাতকেও বলছি, বিএনপির উদ্দেশ্য বলছি, এই কথাটা বাংলাদেশের মানুষের কাছে গুরুত্বপূর্ণ না হতে পারে, মনে হতে পারে খুব আধ্যাত্মিক কথা, বাট আমি এখন যে কথাটা বলতে যাচ্ছি, এই কথা ছাড়া বাংলাদেশে রক্ষা করার, বাংলাদেশেই জাতিকে রক্ষা করার আর কোনো দ্বিতীয় রাস্তা নাই। সেটা হচ্ছে বাংলাদেশের সকল দল একত্র হয়ে সিদ্ধান্ত নিতে হবে এবং সকল দল একত্রে মিলে জনতার ম্যান্ডেটে পূরণের উদ্দেশ্যে কাজ করতে হবে এবং সকল দল একত্রে মিলে বাংলাদেশের জনগণের মন জয় করতে হবে, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা নিশ্চিত করতে হবে। এছাড়া আমরা একজন আরেকজনের বিরুদ্ধে হানাহানি মারামারি করে আমরা খাল কেটে কমে নিয়ে আসবো। বাংলাদেশের এর থেকে উত্তরণের আর কোনো রাস্তা নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস গত 1 বছরের উপরের সময়ে যতটুকু করেছেন, ওনার কোনো ম্যাজিক্যাল পাওয়ারে করেন নাই। ওনার নামটা অনেক কাজে এসেছে, আন্তর্জাতিক পশ্চিমাদের সাথে ওনার আন্তর্জাতিক সম্পর্কের কারণে অনেক কাজে এসেছে। ওনার বাকি উপদেষ্টারা কোনো কাজ করে নাই, একটাও কাজ করে নাই। বরঞ্চ ডক্টর ইউনূসের যে সংস্কারের সম্ভাবনা ছিল, শুধু বিএনপি বাধা দেয় নাই, এই উপদেষ্টা, বাকি এনজিও উপদেষ্টারাও বাধা দিয়েছে এবং আওয়ামীদের কি বলে আদরে গড়ে ওঠা যেসব উপদেষ্টা, তারা বাধা দিয়েছে। এই যে আপনি বলেছেন একটু আগেই যে অনেক আওয়ামী সন্ত্রাসীকে ছেড়ে দেওয়া হয়েছে, এইগুলাকার আসিফ নজরুল টাকা খেয়ে খেয়ে এদেরকে ছেড়ে দিয়ে আসিফ নজরুলের পুরনো ভিডিও বের করে দেখেন না, বেশি পুরনো না তো। এই আওয়ামী শাসনামলেই মিষ্টি মিষ্টি বক্তৃতা দিত, মেইলি সুরে, 3য় মাত্রায় 4র্থ মাত্রায় ভাষক বক্তৃতা দিত। সব ওখানে কিন্তু আওয়ামী লীগকে তেল মেরেছে, ওখানে কিন্তু শক্তিশালী কোনো কথা বলে নেই। এখন কিন্তু এসে
এই কথা পিছন ভাই সামনে দিয়ে অনেক মিষ্টি মিষ্টি কথা বলে, পিছন দিক দিয়ে আওয়ামী সন্ত্রাসীর দিকে উনি টাকা নিয়ে জামিন দিয়ে দেয়। তো ডক্টর ইউনূস যতটুকু করেছে, উনি কিন্তু অনেকেই বলছে সংস্কার করেছে, না, তদন্তের রায় হয়েছে, আইসিটির মামলার রায় হয়েছে, কিন্তু রায় মিডিয়ার যে রায় হয়েছে সেই রায়ের সাথে এটার কোনো সম্পর্ক আছে কিনা? কারণ আমরা রায়ের সাথে সম্পর্ক নাই বলবো কেন, আমি বলছি আজকে যদি হাদিকে গুলি করা নাও হতো, তারপর এই রায়ের বিচারগুলো যতগুলো তদন্ত কোনো সুপারিশ এবং আইসিটির মামলায় যতগুলো রায় হয়েছে, এই রায়গুলো কার্যকর করা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সময় যতটুকু সম্ভাবনা ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার চলে গেলে রাজনৈতিকভাবে নির্বাচনের মাধ্যমে যদি আরেকটা সরকার আসে, কোন রায়, কোন তদন্তর কোনো কিছু বিচার হবে না, সম্পূর্ণ ভারতের নির্দেশে তা কার্যকর হবে। এখন ধরে নিলাম, যেটা আমি বহু বছর কয়েকবার বলেছি, বিশেষ করে 5ই আগস্টের পরে জামাতকে, এনসিপিকে, এদেরকে অনুরোধ করেছি যে আপনারা সবাই মিলে একটা কোয়ালিশন গঠন করেন। সেই কোয়ালিশন এখনো সময় আছে, একটা কোয়ালিশন গঠন করে রাতারাতি হাদির এই মর্মান্তিক, দুঃখজনক, কষ্টজনক ঘটনাটাকে ভণ্ডামি করে না, অন্তরে একজন দেশপ্রেমিক এবং মুসলমান হিসেবে অন্তরে অনুধাবন করে হাদির এই ঘটনাটাকে আল্লাহ প্রদত্ত একটা উদাহরণ হিসেবে, আপনাদের চিন্তা শক্তিকে সঠিক করার জন্য একটা উদাহরণ হিসেবে, নমুনা হিসেবে নিয়ে এখনো সম্ভব জামাত, এনসিপি, অন্যান্য দল যারা আছে, ছোট মোটো মাঝারি যারা আছে, তারা মিলে যদি একটা কোয়ালিশন গঠন করে বাংলাদেশে কিন্তু একটা, যদি নির্বাচন ডক্টর ইউনূস কন্ট্রোল করতে পারেন, সম্পন্ন করতে পারেন, তাহলে বাংলাদেশে কিন্তু একটা শক্তিশালী জনতা সরকার আসা সম্ভব। তখন কিন্তু সমস্যাটা হচ্ছে, যে বিপদগুলোর কথা মনে রাখতে হবে, এরকম একটা কোয়ালিশনের কোনো বিকল্প নাই। কারণ আমি যা দেখতে পাচ্ছি, জামাত বিএনপির এমন একটা অবস্থা হয়ে গেছে, দুই সমুদ্র যাদের পানি মিলে না, সেই দুই সমুদ্রের পানি হয়ে গেছে জামাত বিএনপি, ওরা মিলবে না। কারণ ভারত তাদেরকে কোনোদিন মিলতে দেয় নাই, মিলতে দিবেও না। দলের ভিতরেই তাদের শত্রু বসিয়ে রেখেছে, উস্কানি দিয়ে না তাদেরকে দুই পাশে একজন আরেকজনের বিরুদ্ধে নেওয়ার। তাহলে কি সম্ভব জামাত এবং এনসিপি এবং অন্যান্য দলের কোয়ালিশন। সেই ক্ষেত্রে ভয়ঙ্কর বিষয় হচ্ছে ডক্টর ইউনূসের যে ভয়ঙ্কর দুর্বলতা, ইচ্ছাকৃত, ডক্টর ইউনূসের অনিচ্ছাকৃত এবং ডক্টর ইউনূসের অধীনে বাকি সবার ইচ্ছাকৃত, যে পুলিশ কাজ করবে না, সচিব কাজ করবে না, সশস্ত্র বাহিনী ঠিক মতো কাজ করবে না, উপর থেকে নির্দেশ ওইভাবে দিবে না। আমি ইয়াং অফিসার এবং সৈনিকদের দেশপ্রেম এবং সদিচ্ছা 100% আছে, কিন্তু উপর থেকে যদি তাদের নির্দেশ না হয়, নিজে থেকে কিছু করতে পারবে না, শৃঙ্খলায় হাত পা বাঁধা। সুতরাং নির্বাচনের সময়, যেটা আগেও কয়েকবার বলেছি, যখন দেখবে নির্বাচন তো কোন এক দলের বিরুদ্ধে যাচ্ছে, ব্যালট বক্স নির্বাচন কেন্দ্র থেকে বাসায় নিয়ে চলে যাবে, হাসিনার মতো মিডনাইট নির্বাচন করে একটা রায় দিয়ে নিজেদেরকে জয়ী ঘোষণা করার জন্য। সুতরাং সেই ক্ষেত্রে আবার সম্ভাবনার কথা বলি, আপনার অনুষ্ঠানে বহুবার বলেছি, ডক্টর ইউনূস এবং ডক্টর ইউনূসের উপদেষ্টারা যে কনফিডেন্টলি এত বছর ধরে, ইভেন কি নির্বাচনের 2 দিন আগে বলছেন অমুক চুক্তি, অমুক সমুদ্র শাসন, তাদের কোনো কথাই কিন্তু কোনোদিন আমার মনে হয় নাই যে ফেব্রুয়ারিতে নির্বাচন। এবং 2 জন উপদেষ্টা কি বলে এটাকে পদত্যাগ করেছেন, কিন্তু পদত্যাগ কার্যকর করা হয়নি, ফিরে যাওয়ার রাস্তা খোলা রাখা হয়েছে। কিন্তু তো তফসিল ঘোষণার পর তো কার্যকর করা হয়েছে এবং ওই মন্ত্রণালয়গুলো ভাগ করে দেওয়া হয়েছে। সামনে দেখেন, ওয়েট এন্ড সি, বিকজ আমার কাছে এখনো সন্দেহ হয় ডক্টর ইউনূসের এই নির্বাচন চালানোর, ডক্টর ইউনূসের যেই দল বাহিনী নিয়ে নির্বাচন চালানোর ক্ষমতা ডক্টর ইউনূসের নাই। নির্বাচন কমিশন হাসিনার আমলের গত 16 বছরের নির্বাচন কমিশন থেকে 1000 গুণে ভালো, বাট নির্বাচন কমিশন তো গুটি কয়েক মানুষ নিয়ে, ওনাদের নিজস্ব শক্তি কি? ওনাদের অধীনে আর্ম ফোর্সেস, পুলিশ সবাই কাজ করবে নির্বাচনের সময়। তো আমি বাংলাদেশের 2টা নির্বাচনে সশরীরে মাঠে থেকে নির্বাচন করেছি, 1991 সালে নির্বাচন করেছি, 1996 সালে নির্বাচন করেছি। আমরা তখন অন্যরকম সেনাবাহিনী ছিল, আমি আগেও কয়েকবার উল্লেখ করেছি। আমাদেরকে সেনাবাহিনীর আদেশ আছে কি নাই, কি বলে, পোলিং সেন্টারে প্রবেশ করার, উই ডিড নট কেয়ার, পাত্তাই দিইনি। সকালবেলা দেখেছি তখন বিএনপি তার 3 মাস আগে একটা ভুয়া নির্বাচন দিয়েছিল, তারপর আবার একটা নির্বাচন হলো। সারা বেলা দেখলাম দুপুর পর্যন্ত নির্বাচন কেন্দ্রের সামনে কোনো মানুষ নাই। ভিতরে চেক করতে গিয়ে ঢুকে গিয়ে দেখি সমানে ধানের শীষের উপরে সিল মারা হচ্ছে, প্রিজাইডিং অফিসার সুদ্ধা। ওই প্রিজাইডিং অফিসারকে কানের লতির নিচে একটা চর মেরে ফেলে দিয়েছি চেয়ার থেকে। আপনারা বিভিন্ন কলেজের, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনারা কি ধরনের ছাত্র তৈরি করছেন বাংলাদেশের ভবিষ্যতের জন্য? ওই ছাত্রগুলাই কিন্তু বড় হয়ে আজকালকার নেতারা এখন। তো একইভাবে আমাদের অন্যান্য নির্বাচনী কেন্দ্রে কিন্তু সশস্ত্র বাহিনী, আমার ইউনিটের অন্য অফিসার ঢুকে কিন্তু এভাবে থাপ্পড় করেছে। আমরা কোনোদিন চোখের সামনে দেশ বিরোধী কোনো দুর্নীতি বা অপরাধ সহ্য করতে দেই নাই, একজন জুনিয়র অফিসার হয়েও।
সেকেন্ড লেফটেন্যান্ট ক্যাপ্টেন হয়ে কোনোদিন হতে দেই নাই, মেজর হয়ে হতে দেই নাই। কিন্তু বাংলাদেশের ধ্বংসটা সার্বিকভাবে করা হয়েছে। এই ধ্বংস থেকে ফিরিয়ে আনতে হলে যেই আশাটা ছিল ডক্টর ইউনূসের কাছ থেকে, সেই আশাটা উনি পূরণ করতে পারেন নাই। কারণ উনি ওনার নিজের ক্যাবিনেট বা নিজের উপদেষ্টা সরকারটাকে উনি সামলাতে পারেন নাই। উনি নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, চিটাঙের লোকজন দিয়ে সব ভরে ফেলেছেন স্বজনপ্রীতি করে, যার ফলে ওনার নিয়ন্ত্রণে বাইরে চলে যাওয়ার কারণে উনি বাধ্য হয়েছেন নির্বাচনের একটা তারিখ দিতে। কিন্তু নির্বাচন সফল করার অনেকে তো সন্দেহ করে আসলে উনি নির্বাচন চান কিনা। তারপর স্বরাষ্ট্র উপদেষ্টা বারবার বলছে আইন শৃঙ্খলা বাহিনী বা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে, নির্বাচনের জন্য প্রস্তুত আছে, নির্বাচন করা সম্ভব। সেটা কি আমরা আসলে দেখতে পাচ্ছি কিনা? আর সরকার নির্বাচন চান, এটা নিয়ে অনেকে সন্দেহ আছে। স্বরাষ্ট্র উপদেষ্টা যেসব কথাবার্তা বলছেন, উনি তো নিজেই ঠিক নাই। উনি দেশের আইন শৃঙ্খলা নিয়ে বলবেন কিভাবে? উনি দেখলাম উনি এখন মাংসের মাঝখানে আলু কম ওনার বেশি পড়েছে, এগুলো করছেন। দেশের কোনাকুনি মারামারি, মাথাগুলি করা হচ্ছে, উনি এখনো ফালতু কাজ করে বেড়াচ্ছেন। এখন উনি আন্তরিকভাবে যেইভাবে ওনার জায়গায়, উনি এমনি লেফটেন্যান্ট জেনারেল, উইথ অল মাই রেসপেক্ট ফর হিম, আমরা একসাথে চাকরি করেছি, উনি আমাকে স্নেহ করে তুই করে ডাকতেন। তো আমি উইথ অল মাই রেসপেক্ট, আমি ব্যক্তিগতভাবে ওনাকে অসম্মান করে কথা বলছি না, বাট ওনার স্থানটাকে, যেই দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছিল, ওই দায়িত্বটা পালন করার জন্য ওনার এই বয়সে উনি যোগ্য না। ওনার জায়গায় একটা ইয়াং এনার্জেটিক একটা অফিসারকে দেওয়া যেত, যার অতীত ইতিহাস আছে, যে পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যার অতীত বীরত্বের ইতিহাস আছে, সেই রকম লোকজনকে না বসিয়ে ওনাদের মতো বয়স্ক ভাঙ্গাচোরা লোকজনকে বসিয়ে দেওয়া হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল শাকাওয়াতকে বসানো হয়েছিল আগে। উনি তো আওয়ামী আমলে সবসময় মিষ্টি মিষ্টি কথা বলেছেন, আওয়ামী নির্বাচন করেছেন। উনি কি করবেন? উনি তো সবসময় কি বলে চেয়ারে বসেই আওয়ামী লীগকে আবার খুনিকে আবার বাংলাদেশে আসে নির্বাচন করতে দাওয়াত দিয়েছিলেন। মাথার মাথায় ওই চিন্তাটুকুও নাই যে কিভাবে ডিপ্লোম্যাটিক্যালি কথা বলতে হয়। সো বুঝতে হবে বাংলাদেশের সামগ্রিক অবস্থা এই সরকারের বিরুদ্ধে একটা সুষ্ঠু নির্বাচন জনগণকে উপহার দেওয়ার জন্য। ডক্টর ইউনূস তো কথার ফুল ঝুড়ি ঝরাতে উস্তাদ। উনি ওই জন্য বলছে বাংলাদেশ ইতিহাসে একটা সুন্দর নির্বাচন উপহার দিতে চাই, ঠিক সাথে সাথেই কিন্তু হাদির মাথায় গুলি। ডক্টর ইউনূসকে স্পষ্ট করে বুঝিয়ে দিল সে সুন্দর উদাহরণস্বরূপ নির্বাচন দেওয়ার মতো ক্ষমতা তোমার নাই। উনি অনেক আন্ডার এস্টিমেট করেছেন। ওনার তৈরি করা বক্তৃতা, সবকিছু হাতের সামনে তুলে দেওয়া, এটা তো গ্রামীণ ব্যাংক না, বারবার বলেছি, তো গ্রামীণ ব্যাংক না, দিস ইজ এ ম্যাস্ট আপ কান্ট্রি। আমি নোংরা ভাষায় মুখে চলে আসলে বা বলতে পারলাম না, ভদ্র ভাষায় বললাম, ইটস এ ম্যাস্ট আপ কান্ট্রি। একটা ধ্বংসপ্রায় দেশ, একটা মানুষের অন্তর ধ্বংস হয়ে গেছে, মানুষের মাঝখানে এখন সাধারণ চিন্তা ভাবনা নষ্ট হয়ে গেছে। এখনো দেখেন, নির্বাচন যদি হয়, বিএনপি বলেন বা বিশেষ করে বিএনপি থেকে পূর্ব পরিচিত, সমগ্র জাতির সামনে পরিচিত বদমাস, চোর, এত দূরে যাবো কেন? এই যে মির্জা আব্বাস, সে তো পুরো আওয়ামী শাসনামলে আওয়ামী লীগের সাথে বসে ব্যাংকে ব্যবসা করেছে, ব্যাংক চালিয়েছে, এলাকার খুনি। তার ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ উন্মুক্ত, তাই না? তারপরেও কিছু মানুষ ভোট দিতে যাবে না, যাবে। সেই মানুষের চরিত্র যত খারাপ, সেই মানুষ একটা চরিত্রহীন নেতাকে ভোট দিতে যাবে। আর যেই এলাকায় একটা চরিত্রহীন নেতা নির্বাচিত হবে, সেই এলাকার বেশিরভাগ মানুষ চরিত্রহীন, এটা মনে রাখবেন, এটা জনতাকে মনে রাখতে হবে। যেই এলাকাতেই একটা চরিত্রহীন নেতা নির্বাচিত হবে, সেই এলাকার বেশিরভাগ মানুষ চরিত্রহীন। সুতরাং এবার মানুষকে নির্বাচন হলে ভোট দিতে হবে মানুষের ব্যক্তিগত চরিত্র এবং যোগ্যতাকে দেখে। যদি মার্কা দেখে একটা দুশ্চরিত্রবানকে ভোট দিয়ে দেয়, তাহলে ওই মানুষগুলো, যার ভোটাররা অভিশপ্ত হবে, তাদের উপর আল্লাহর অভিশাপ নাজিল হবে। বাংলাদেশ এত ভোগান্তির পরেও যদি বাংলাদেশিদেরকে এত আরো ভোগান্তির মধ্যে আরো 54 বছর ভোগান্তিতে ফেলতে চায়, আল্লাহ রহম করুক, হাদিকে আল্লাহ সুস্থভাবে আবার আমাদের মাঝখানে ফিরিয়ে আনার তৌফিক দান করুক, এটাই দোয়া করি। আর এই ঘটনার থেকে যদি বাংলাদেশের ভয় না, আরো সাহসী হয়ে যদি শক্তিশালী পদক্ষেপ সবাই একত্র হয়ে না নেয়, বাংলাদেশের এবং বাংলাদেশিদের সামনে আরো অনেক বিপদ আছে। যে মেজর দেলোয়ার হোসেন, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, যে এই যে হাদির বিষয়টা আমরা সিসিটিভির ফুটেজে দেখেছি, কে কি করেছে এবং ছবির সাথে মিলিয়ে অনেকটা অনুমান করা হয়েছে এবং একজনকে শনাক্তও করা হয়েছে। তারপরেও আমরা দেখছি যে বিএনপি এবং জামাত একজনকে দায়ী করে কথা বলছে। তো বিচার হওয়ার আগে বা তদন্ত হওয়ার আগে তারা এরকম ভাবে কাদা ছোড়াছুড়ি করছে নিজেদের মধ্যে, এটাও কি পরিকল্পনার, যারা করেছে তাদের পরিকল্পনার একটা অংশ, যে বিএনপি জামাতের মধ্যে আরো বেশি সংঘাত লাগিয়ে দেওয়া এই ইস্যুতে? উত্তর দিয়েছি, বলেছি যে ভারতের ওয়ান অফ দি অ্যামাং মেনি প্ল্যান্স, এটা শুধু এখন না, গত হাসিনার আমলে ভারত কতগুলো এলিমেন্টস, যেটা সবসময় ইসরায়েল করে, মাসাদের এজেন্টদেরকে ইরানে এবং অন্যান্য দেশে বিভিন্ন সুপার এজেন্ট হিসেবে পাঠায়। এরা হচ্ছে সুপার এজেন্ট। কেন সুপার এজেন্ট? এরা আগে
সরকারের মন জয় করে বা শক্তিশালী রাজনৈতিক দলগুলোর মন জয় করে, এমনভাবে বিশ্বস্ততা অর্জন করে ভিতরে প্রবেশ করে, তারপরে গিয়ে ভিতরে সর্বনাশটা করে। গত বহু বছর যাবৎ ভারত এমন কিছু এজেন্ট বাংলাদেশের ভিতরে ছেড়েছে, তার মাঝখানে একটা ছিল মারা গেছে মালয়েশিয়াতে, হোটেলে তার মৃতদেহ পাওয়া গেছে, তানভীর ইসলাম জয়। তার মিশন ছিল সবসময়, সেও কিন্তু ভারত রয় নিয়োজিত, তার তার সাথে আওয়ামী লীগ এবং বিএনপি নেতাদের সকাল বিকাল টেলিফোনে আলাপ হতো, যোগাযোগ হতো। ওই যে 7 স্টার নাকি যেন একটা বাংলাদেশে একটা কিলিং স্কোয়াড, একটা ওই সন্ত্রাসী গ্রুপ, এবং তানভীর ইসলাম জয়ের পুলিশের ওয়ান্টেড লিস্টে কিন্তু 3 নাম্বার বা 4 নাম্বারে ছিল সে, তার মৃত্যু পর্যন্ত। সেই তানভীর ইসলাম জয় করতো কি, বাংলাদেশের বিএনপির মির্জা ফখরুল, বিএনপির এই কি বলে এডুকেশন মিনিস্টার, কি যেন নামটা, এডুকেশন মিনিস্টার কি জানি নাহিদ ছিলেন, তারপরে তো না বিএনপির ইয়াং করে নামটা ভুলে গেল, মাথা থেকে বেরিয়ে গেল, কুমিল্লা বাড়ি। এনিওয়ে, সো তাদের সাথে সরাসরি যোগাযোগ, আওয়ামী লীগের কাউয়া কাদেরের সাথে তার সাথে সরাসরি যোগাযোগ, বড় বড় জেনারেলের সাথে সে ফোন করে কথা বলতো, এমনকি প্রাক্তন সেনাপ্রধান জাল ইকবাল করিম ভুইয়ার সাথে ফোন করে সে কথা বলতো। কিন্তু তার মিশন ছিল হচ্ছে এক দলের নেতার সাথে আরেক দলের নেতার বিরুদ্ধে সন্দেহ ঢুকিয়ে দিয়ে তাদের মাঝখানে মারামারি এবং খারাপ সম্পর্ক সৃষ্টি করা। তার মেইন উদ্দেশ্যটাই ছিল এটা। এবং কিছু কিছু বোকা মানুষদেরকে হাতে নিয়ে এসে গল্প শোনাতো। মিলন, থ্যাংক ইউ, উত্তর দিয়েছে একজন মিলন, আমি ওনার নামটাই মানে করার চেষ্টা করছিলাম। দো আই রেসপেক্ট হিম পার্সোনালি, মিলনের বিরুদ্ধে কথা বলছি না আমি, ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, ওনার সাথে বসে আড্ডাও মেরেছি আমি, বাট আমি ওনার বিরুদ্ধে আমি কথা বলছি না, বাট আমি বলছি এহসানুল হক মিলন, প্রিসাইসলি, থ্যাংক ইউ। আব্দুর রহমান, তো উনি ব্যক্তিগতভাবে আই লাইক হিম, এবং ওনার সাথে বসে আড্ডাও মেরেছি। বাট আমি বলছি তানভীর ইসলাম জয়ের সাথে অনেকের যোগাযোগ ছিল, তানভীর ইসলাম জয় আমাকেও ফোন করেছিল, এর অনেকের কান ভারী করতে, অনেকে এই করতে, আমি তাকে ধমকের উপর রাখতাম। এই জন্য সে রাগ করতো যে জেনারেল সাহেবরাও বড় বড় মন্ত্রীরাও তাকে পাতা দেয় না, আমি কেন মেজর সাহেব হয়ে তাকে 2 পয়সা পাতা দিই না। যাই হোক, আরো একজন মিশন, এরকম একজন মিশন নিয়ে এখনো কাজ করে যাচ্ছে, বাংলাদেশের মানুষকে ম্যাজিক দিয়ে বাংলাদেশের মানুষকে মনে করছে তারা দেশকে চালাচ্ছে তারাই। তো এইগুলা যতদিন পর্যন্ত বাংলাদেশের বেশিরভাগ মানুষের মাঝখানে চিন্তা শক্তি না আসবে, দেশপ্রেম না আসবে, হুজুগ হবে, অনেক বিপদ আছে। এই জন্য আপনাকে আগেও ব্যাখ্যা করেছি, জীবনও বিএনপি এবং জামাতকে এক হতে দিবেন। এবং এই জন্য আমি বিএনপিকে যদি আমি আল্লাহর ওয়াস্তে বলি, বিএনপি তো মাথার উপর দিয়ে যাবে, পাত্তা দিবে না, আল্লাহর ওয়াস্তে মানেটাই বুঝবে না, 2-4 জন ছাড়া। কিন্তু জামাতকে যদি বলি আল্লাহর ওয়াস্তে, জামাতের কিছু লোক বুঝবে না, বাট আশা করি বেশিরভাগ মানুষ বুঝবে যে আল্লাহর ওয়াস্তে আপনারা অহংকার, যার অন্তরের ভিতরে তিল পরিমাণ অহংকার আছে, ইসলাম তো আপনারা তো অলমোস্ট ইসলাম যেন আপনার অধিকার, আপনাদের কি বলে সম্পদ, আমাদের মতো তো পাপী বান্দাদের ইসলাম না। তারপর বলছি, স্মরণ করিয়ে দিচ্ছি, যে ধরেন ওই জামাতে ইসলাম, তারপর হেফাজত ইসলাম, ওনারা যখন কথা বলেন ইসলাম ইসলাম করে, কিন্তু কাজের সময় কোথায় যেন এত কমতি দেখি, যার ফলে কিন্তু ভিন্ন বিদেশিরা এসে 7%, 8% বিদেশিরা এসে দেশ চালায়। সত্যিকার তো সব ইমান থাকতে হাসিনা 16 বছর টিকার ক্ষমতা ছিল না। এখন দেখি মানুষ, এই যে আপনারা আল্লাহর রাস্তায় জামাতকে বলছি, আপনারা ইয়াং ছেলে পেলে, বাচ্চা ছেলে পেলে, ওগুলাকে নিজেদের অহংকার, আপনারা কোরআন মুখস্থ করেছেন, আপনারা জানেন যার অন্তরে তিল পরিমাণ অহংকার আছে সে বেহেশতে যাবে না। সমস্ত অহংকার ছেড়ে আপনারা এই ছাত্র বাচ্চা ছেলেগুলোকে সাথে নেন, শুনেন, আপনারা তো বয়স করেছেন, শুনেন এরা কি বলে। আপনাদেরও ইয়াং অনেক শিক্ষিত নেতারা আছে, আই লাইক মেনি অফ দেম, কিছু ব্যারিস্টার আছে জামাতের, আই লাইক রেসপেক্ট মেনি অফ দেম। সো এদেরকে একত্র করে দেন, এদেরকে মিলিয়ে দেন একসাথে, এদেরকে মিলিয়ে দিয়ে বলেন তোমরা নির্বাচনগুলো একসাথে এগিয়ে নিয়ে যাও, আমরা মুরব্বীরা তোমাদের পিছনে আমরা দেখছি, দোয়া করছি তোমাদের জন্য। আপনার দেখেন নির্বাচনের রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে। বাংলাদেশে একটা বিরোধী দল বিজয়ী দল হিসেবে বাংলাদেশে আসবে। আমি এই কথাগুলো কেন বলছি, এই কথাগুলো আমি বিএনপি বিরোধী হয়ে বলছি না, আমি আবার স্পষ্ট করে বলছি, আমি কোনো রাজনৈতিক দল করি না। আমি আগে হাসিনাকে গালি দিলে আওয়ামী লীগের লোকজন বলতো ওই যে জামাত বিএনপি টাকায় চলে, আমি কিন্তু আমার নিজের লোন ফেরত দেওয়ার টাকা নাই, আমার বাড়ির লোন ফেরত দেওয়ার, আমি স্ট্রাগল করে টাকার লোন ফেরত দিতে আমার মাথার উপর পাহাড় সমান ঋণ হয়ে গেছে, বাংলাদেশে যেতে পারি না, বাংলাদেশে আমার কোনো সম্পদ নাই। সুতরাং জামাত বিএনপি যদি আমাকে এত টাকা দিয়ে দিল গত এত বছরে, তাহলে আমার এই সম্পদ কোথায়? আর আমি যখন বিএনপিকে একটু ধমক দিয়ে কথা বলি, ওই যে জামাতের পয়সা খাই আমি, আর জামাতের যখন কথা বলি ওই যে বিএনপির পয়সা খাই। এটা হচ্ছে বাঙালি জাতির চরিত্র হয়ে গেছে এখন। সাদার পক্ষে গেলে কালোর দলে আমি, আবার সাদার বিপক্ষে কথা বললে কালোর দলে আমি, কালোর বিপক্ষে কথা বলে সাদার দলে আমি, অনুমান করে নিই। এনিওয়ে, আমি জিয়ার সৈনিক, জিয়ার অনুপ্রাণিত সৈনিক, কিন্তু আমি এই বিএনপি জিয়ার বিএনপি না, আই এম সরি। এই বিএনপি জিয়ার বিএনপি না, এই বিএনপি পথভ্রষ্ট বিএনপি। এই বিএনপির নিচের লেভেলের, মধ্য লেভেলের নেতা এবং কর্মীরা ছাড়া উপরের লেভেলের বিএনপি বিকৃত বিএনপি, বিক্রি হয়ে যাওয়া বিএনপি, ভারতের কাছে, আওয়ামী লীগের কাছে বিক্রি হয়ে যাওয়া বিএনপি। তারেক রহমানের বহু বছর আগেই ফিরে আসা উচিত ছিল। তারপরও কি বলে 25 তারিখে
উনি যদি আসেন, এসে উনি এমন ভাবে ওনার চলা উচিত যেন উনি বিএনপির হাল ধরবেন না। উনি যদি বিএনপির হাল ধরতে পারেন, আলহামদুলিল্লাহ। বিএনপির হাল ধরা মানে কি? বিএনপির চাঁদাবাজি, মারামারি এবং সম্ভাব্য নির্বাচনে ব্যালট বক্স চুরি, সম্ভাব্য নির্বাচনে মাস্তানি, অন্য দলের লোক প্রার্থীকে বা ভোটারদেরকে মারধর করে হুমকি দেওয়া, এগুলো যদি হয়, তার মানে তারেক রহমান ব্যর্থ। তারেক রহমানের লিডারশিপ উইল বি ফেইলড অর উইল বি প্রুভেন ফেইল। তারেক রহমানের নেতৃত্ব সম্পূর্ণ ভুল প্রমাণিত হবে। সুতরাং উনি যদি সত্যিকার অর্থে বিএনপির নেতৃত্ব গ্রহণ করতে চান, তাহলে ওনাকে যোগ্যতার সাথে নেতৃত্ব নিতে হবে। ওনাকে একটা দেশের নেতা হিসেবে ব্যবহার করতে হবে। ওনাকে এনসিপি কে, জামাতকে, এবি পার্টিকে, অন্যান্য যারা ছোট ছোট দল হয়েছে সবাই ওনাকে মনে করতে হবে সবাই তো বাংলাদেশী, হোক না অন্য দলের। ওনার তো ভাবা উচিত, আমি যদি প্রধানমন্ত্রী হই, আমি তো বিএনপির প্রধানমন্ত্রী হব না, আমি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী হব। আমি তো সকল ধর্ম মতের যে আমার বিরোধী তাদেরও প্রধানমন্ত্রী হব। সুতরাং আপনার অ্যাটিটিউডটা থাকতে হবে, আপনার চিন্তা ভাবনা, আপনার অন্তরের মহত্বটা হতে হবে আপনার সেই রকম। আপনিও যদি এসে নিজের দেলোয়ার কেন বিএনপির সমালোচনা করলো, ওরা ধর, ওরা আয়না করে ভর, তাহলে তো আপনি হাসিনার আপনি একই জিনিস, এবং আপনি একসময় দেশের পালাতে হবে আবার। তো আপনার কাছে কি মনে হয় যে গোয়েন্দা সংস্থার কাছে কি কোনো রিপোর্ট ছিল না? আমরা এরপরে বিভিন্ন জনের ফেসবুক স্ট্যাটাসে দেখতে পাচ্ছি যে ডিজিএফআই বা এনএসআই কি করেছে, তারা কেন খবর ঠিকমতো পায়নি, এর ধরনের ইনফরমেশন ছিল কিনা। আবার আরেকজনের ফেসবুকে আমরা দেখতে পাই উনি অনেক ইনফরমেশন দিচ্ছে যেটা গোয়েন্দা সংস্থার কাছে থাকার কথা। তো আপনার কাছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার কোনো সংশ্লিষ্টতা বা আর্মিদের কোনো সংশ্লিষ্টতা পান কিনা এটার মধ্যে? আচ্ছা, সুন্দর একটা প্রশ্ন করেছেন। এটার জন্য একটা আলাদা অনুষ্ঠান হওয়া উচিত। আমি তো এমনি লম্বা করতে চাই না, বাট আজকে একটা বিশেষ প্রয়োজনে, দেশের এরকম একটা ক্রান্তি লগ্নে বিশেষ ঘটনায় ভিডিও লম্বা হলে করার কিছু না, আই ডোন্ট মাইন্ড ইদার। যারা দেখার দেখবেন, যাদের আগ্রহ নাই দেখবেন না, বাট ইউ এন্ড আই আর ডুইং আওয়ার জব। সো আপনি যে সুন্দর প্রশ্নটা করেছেন, এই প্রসঙ্গের শুরুতে আমার বলতে হয়, এই ধ্বংসটা হাসিনা এবং ভারত করেছে। আজকে সশস্ত্র বাহিনীতে যা হয়, সেনানিবাসের ভিতরে, সেনা সদরের ভিতরে, নৌ সদরে, বিমান সদরে, হেডকোয়ার্টার, মানে ইউ আন্ডারস্ট্যান্ড, আমাকে একজন অবসরপ্রাপ্ত অফিসার, নট অনলি অবসরপ্রাপ্ত অফিসার হিসেবে, আমি যদি একজন চাকুরিরত অফিসার হই, আমি তো আর্মি হেডকোয়ার্টারে চাকরি করেছি, কিন্তু যখন আমি আর্মি হেডকোয়ার্টারে চাকরি করতাম না, বাইরে অন্যান্য জায়গায় পোস্টিং ছিল, তখনও কিন্তু আমার সেনা সদরে প্রবেশ করতে হলে আমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, একটা পাস নিয়ে, গেট থেকে পাস নিয়ে আমাকে বুকে ঝুলিয়ে তারপর আমাকে ইউনিফর্ম করে ঢুকতে হতো। কথাটা কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন, জনতাকে বলছি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কাইন্ডলি আপনারা মনোযোগ দিয়ে শুনেন, তাহলে আপনাদের ভিতর থেকে শয়তানের চিন্তা বা হুজুরের চিন্তাটা ইনশাল্লাহ আশা করি দূর হবে, সত্যের কিছু জ্ঞান মাথায় প্রবেশ করবে। সেটা হচ্ছে আমি চাকরিতে থেকে, আমি সেনাবাহিনীতে আলহামদুলিল্লাহ ওই চাকরির অবস্থায় ইয়াং মেজর হিসেবে সেনাবাহিনীতে মোটামুটি, মানে সেনাবাহিনীর বিশাল অংশের অফিসার আমাকে চিনতেন, বিভিন্ন কারণে আমাকে চিনতেন, ভালো কারণে আলহামদুলিল্লাহ। সিনিয়র জেনারেল এডিসি হওয়ার কারণে, বিভিন্ন ট্রেনিং এবং কোর্সে প্রথম হওয়ার কারণে আলহামদুলিল্লাহ আমাকে মানুষ চিনতেন ওই আমলে। তো তখন আমাকে কিন্তু একটা পাস নিয়ে সেনা সদরে ঢুকতে হতো। কিন্তু এখন সেনা সদরের ভিতরে সেনা প্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, অফিসের ভিতরে, যেখানে হাতে গোনা 2-3টা লোক, 4টা লোক, অত্যন্ত একান্ত ব্যক্তিগত লোক, তাদের স্বাক্ষরিত বিষয়গুলা সাইন হওয়ার সাথে সাথে বাংলাদেশের যদু, মধু, কদু, আদার ব্যাপারী সবাই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিচ্ছে, এতটা বিমান কেনার চুক্তি হয়ে গেছে, এতটা অস্ত্র কেনার চুক্তি হয়ে গেছে, মানে এখন সাইন হয়েছে, এখনই সেটা সোশ্যাল মিডিয়াতে চলে আসছে। বাংলাদেশে মানে আপনি এক নম্বর হচ্ছে, এইটা বাংলাদেশের স্বৈরাচারী শেখ হাসিনার আমল থেকে একটা কালচার হয়ে গেছে। বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর কার কোথায় পোস্টিং হলো, এটা হচ্ছে সকালের নাস্তা, দুপুরের খাবার, লাঞ্চ, আর রাতের ডিনারের মতো ব্যাপার। সকাল বিকাল দুপুরের একটা দৈনন্দিন একটা ব্যাপার। একটা অফিসারের কোথায় পোস্টিং হলো, এটাকে একটা সোশ্যাল মিডিয়াতে এসে পোস্ট করার মতো বিষয় হলো? অমুক জেনারেল পোস্টিং হয়েছে অমুক জায়গায়। আরে বাবা, এটা তো সশস্ত্র বাহিনীর দৈনন্দিন একটা কাজ, তাদের একটা রুটিন কাজ। এটা নিয়ে আপনার সোশ্যাল মিডিয়াতে তো বারবারই করছেন, কারণ এটার পিছনে আবার দেখা যাচ্ছে কয়েক লাখ ফলোয়ার, মানে লাইক, লাভ দিয়ে দিয়েছেন। আরে বাপ রে বাবা, এক একটা উস্তাদের উস্তাদ। মাইন্ড ইউর ব্লাডি ওন বিজনেস। নিজের বাবার ধান খেতটা দেখেন, একটু চাষাবাদ একটু বেশি করেন, যারা গ্রামে আছেন, ফসল একটু বেশি পারবে। নিজের বাবার ব্যবসায় একটু কাজে হেল্প দেন, নিজের ঘরে মা বাবাকে একটু হেল্প করেন, ছোট ভাইকে পড়ান, ছোট বোনকে একটু পড়ান, কাজে আসবে। এসব আদার ব্যাপারে, আদার ব্যাপারে জাহাজের খবর রাখা বন্ধ করেন। পাবলিক পাকবারের একটা দেশে পরিণত হয়েছে। নাও শেষ হয়নি কথাটা। তৃতীয়ত, দেশে একটা আইন আছে, যে আইনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কোন চুক্তি পাবলিকে প্রকাশ করা দেশদ্রোহিতা, এবং সেই আইনে কিন্তু সরকার তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে কিন্তু বিচারের আয়তায় নেওয়া উচিত। এটা কিন্তু সরকারের দায়িত্ব। কিন্তু মাজা ভাঙা, কোমর ভাঙা সরকারের কোনো এই ব্যাপারে কোনো খবরই নাই। দ্বিতীয়ত, সর্বপ্রথম এটা সশস্ত্র বাহিনী এবার এটা গোয়েন্দা বাহিনীরও দায়িত্ব যে এই খবরগুলো প্রকাশ করছে কারা, তাদের।
এখন একটা গোয়েন্দা বাহিনীর কথা আসি। হুম, বর্তমানে যে ডিজিএফআই আছে, আমি তাকে চিনি। হাসিনার আমলে যেসব ডিজিএফআই ছিল তার থেকে হাজার গুণে ভালো মানুষ। ইয়েস, আমরা কেউ তো উচিত কথায় ধোয়া না, আমরা সবাই মানুষ, কম বেশি বিতর্কিত কোথাও না কোথাও থাকবেই, ইটস ওকে। বাট সে একজন জাহাঙ্গীর একজন ভদ্র, মার্জিত এবং ভালো মানুষ আমার জানার মতে। এবং সমস্যা হচ্ছে কি জানেন, ডিজিএফআই, হাসিনার আমলে ডিজিএফআইরা মানে পুরো মাস্তান হয়ে গিয়েছিল। ইনফ্যাক্ট বর্তমানে হাসিনা পতনের পরে যেসব ডিজিএফআই বসছেন তাদের একার হাতে কিন্তু আর ক্ষমতা নাই। সমস্যাটা হচ্ছে ডিজির পরিবর্তন পোস্টিং হচ্ছে, কিন্তু গত 16 বছর ধরে ডিজিএফআই একটা কেরানি ক্লার্ক থেকে আরম্ভ করে সিভিল অনেক ডিজিএফআই থেকে, অনেকে মনে করে শুধু আর্মি আর নেভি এয়ারফোর্স না, ডিজিএফআই তে কিন্তু অনেক সিভিল কর্মচারী আছে। তার মাঝখানে ভারতের চাকরি দেওয়া, সরাসরি রয়ের চাকরি দেওয়া লোক আছে, তার মাঝখানে আওয়ামী লীগের চাকরি দেওয়া লোক আছে, তাদের একজনেরও কিন্তু পোস্টিং হয়নি, হুম, সবাই রয়ে গেছে। ফিল্ড লেভেলে ডিজিএফআই ফিল্ড লেভেলে যারা কাজ করছে তাদের নাম আপনি জানেন, আমিও তো জানি না। ফিল্ড লেভেলে যারা বাদাম বিক্রেতা হয়ে ভিখারি হয়ে কাজ করছে বিভিন্ন ঢাকা শহরের রাস্তার মোড়ে মোড়ে, ওই রয়ের গোয়েন্দার মতোই। অজিত দোভালও কিন্তু এরকম কিন্তু ফকির সেজে রাস্তায় রাস্তায় কাজ করেছিল পাকিস্তানের রাস্তায়। অজিত দোভাল ভারতের যে এখন কি বলে এটাকে, আমাদের ডক্টর খলিলের স্থানে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, সেও কিন্তু গোয়েন্দার চাকরি করে। ডক্টর খলিলের তো সেই অভিজ্ঞতা নাই, উনি তো অন্যান্য বিভিন্ন বিদেশ মিশনে কাজ করেছেন, কিন্তু অজিত দোভাল কিন্তু সেই গ্রাস রুট লেভেল থেকে এই কাজ করে করে বড় বড় চ্যাম্পিয়ন হয়েছে। সে কিন্তু পাকিস্তানের রাস্তায় রাস্তায় ভিক্ষা করেছে। সো ঢাকার রাস্তায় যারা ডিজিএফআই যারা ভিক্ষা করছে তারা কিন্তু ভারতে নিয়োজিত। তারা কিন্তু এখনো তারা ইনফরমেশন কালেক্ট করে জায়গার মতো দেয়, সেটা ভারতে যায়, আওয়ামী সিদ্ধান্তকারীদের কাছে যায়। এখনো কি ডিজিএফ এর পরিবর্তন হচ্ছে, এনএসআই এর উপরের লেভেলে পরিবর্তন হচ্ছে, আমূল পরিবর্তন যেটাকে বলে গ্রাস রুট। আপনি গ্রাস রুট লেভেল পরিবর্তন না করে আপনি শুধুমাত্র উপরের লেভেলে পরিবর্তন করে কোনো লাভ নেই। সুতরাং ডিজিএফআই, আপনার প্রশ্ন উত্তরটা স্যার বলতে গেলে আমরা হয়ে গেলে একটা আলাদা অনুষ্ঠান হওয়া দরকার ছিল। সুতরাং ডিজিএফআই আপনাকে হাদিকে গুলি করা হচ্ছে, সেই গুলি জানবে কতটুকু জানবে আমার সন্দেহ আছে। কারণ 16 বছরের ডিজিএফআই এর যে তথ্য কালেকশন, গোয়েন্দা কালেকশন, ইনফরমেশন কালেকশন অ্যান্ড কোলেকশন, যে পদ্ধতিটা, তথ্য সংগ্রহ করা, তার পরবর্তীতে হচ্ছে তথ্য যাচাই বাছাই করা, এবং আরো কিছু ব্যাপার আছে, এইগুলার করার যে পদ্ধতি হাসিনার আমলে গেছে, এটা হচ্ছে দমন নিপীড়নের পদ্ধতি। তারা নোশনে চলেছে, তারা জাতীয় নিরাপত্তা নোশন তাদের অনেক আগেই চলে গেছে। কোন বিষয়টা জাতীয় নিরাপত্তার, কোন বিষয়টা একটা দেশের নিরাপত্তা, যেমন হাদিকে গুলি করা একটা জাতীয় নিরাপত্তার বিষয়। উন্মুক্ত ভাবে একটা দলের নেতা বা স্বতন্ত্র প্রার্থী যদি সে নির্বাচনী প্রচারণা না চালাতে পারে, এইটুকু নিরাপত্তা যদি তার না থাকে, তাহলে বাংলাদেশের কোন নিরাপত্তা বাহিনী কাজ করছে না বা পারছে না, পুলিশ কাজ করছে না বা পারছে না, দুইটাই দুঃখজনক। এখানে একজন প্রশ্ন করেছে ডিজিএফআই কি তার দায় এড়াতে পারে কিনা। তো এই ধরনের পরিস্থিতি যদি বারবার ঘটতে থাকে, তাহলে কি আপনি মনে করেন যে নির্বাচন হতে পারে এরকম পরিস্থিতি, মানে নির্বাচনকে প্রশ্ন বা নির্বাচনে না হওয়ার জন্য তো আসলে এরকম পরিস্থিতি ক্রিয়েট হবে, এটা আগে থেকেই জানা। এরকম কয়েকটা যদি হয়, ঘটনা ঘটে, তাহলে কি নির্বাচন আসলে হবে কিনা এরকম সন্দেহ তো সবার আছে দেখা। আপনি বলেন, আপনাকে আমি বলি নাই যে নির্বাচন না হওয়ার অনেক সম্ভাবনা বেশি, না হওয়ার 101টা কারণ আছে, কিন্তু বড় বড় কারণগুলো দেখিয়েছে। তার মাঝখানে মানে ধারাভাবে একটা বলেছি যে আইন শৃঙ্খলার অত্যন্ত দুর্বলতার কারণে নির্বাচন পরিচালনা করার জন্য যে একটা আইন শৃঙ্খলা, একটা যেটা বলে লেভেল প্লেইং ফিল্ড, হাসিনার আমলে তো এককভাবে আওয়ামী লীগ নিজেদেরকে জয়ী ঘোষণা করতো। সেখানে নির্বাচন বিএনপি সবসময় নির্বাচন বর্জনই করেছে। মির্জা ফখরুল মাঝরাতে মধ্যরাতে ব্যালট বক্স করে আওয়ামী লীগ নির্বাচন জয়ী করেছে। মির্জা ফখরুল ওনার কি বলে উত্তরবঙ্গে বলে বসেছে সকাল 10টায়, নির্বাচন যেভাবে হয়েছে তাতে আমি সন্তুষ্ট। তো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড এই জিনিসগুলা, যে বাংলাদেশে নির্বাচন পরিচালনা করার মতো একটা লেভেল প্লেইং ফিল্ড বা আইন শৃঙ্খলার তো একটা ফিল্ড, জনগণ যে ভোট দিতে যাবে, জনগণের তো ভোটারও তো একটা নিরাপত্তার প্রয়োজন আছে, নিরাপত্তার বিষয় আছে। আপনি মনে করেন প্রার্থী যে দাঁড়িয়েছে তার বাদিয়ে দিলাম, কিন্তু যারা ভোট দিতে যাবে তারা যদি মনে করে ছাত্রলীগ বা বিএনপি এসে তাদেরকে মাইর দিবে, গুলি করবে বা রয়েছে, তাদেরকে নিরাপত্তা প্রদান কে করবে? সরকার মুখে বলেই যাচ্ছে যে এত হাজার সশস্ত্র বাহিনী মাঠে থাকবে। আই আন্ডারস্ট্যান্ড সশস্ত্র বাহিনী বা মাঠে কিভাবে কাজ করে, আমি 2টা নির্বাচন করেছি, সো আই নো। তাও কি যখন দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী ছিল, যখন তো সশস্ত্র বাহিনী কলুষিত হয়নি কোনো রাজনৈতিক দলের দ্বারা, সেই আমলে নির্বাচন করেছি গ্রামাঞ্চলে এবং ঢাকা শহরে। সুতরাং আর কে ভালো জানে,
কোনো নেতাকে কোনো মন্ত্রী মিনিস্টারকে ইয়ের সুবিধা দিতে যাই নাই। যাই হোক, সুতরাং মুদ্রা কথা হচ্ছে নির্বাচন পরিচালনা করা, অনুষ্ঠিত হওয়ার মতো আইন শৃঙ্খলার পরিস্থিতি দেশে নাই। নির্বাচন পরিচালিত হওয়ার মতো যে দলের মাঝখানে একটা ভারসাম্য আনা, যেন দলে দলে মারামারি না হয়, সেই ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি করার মতো ক্ষমতা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাই। সবকিছু মিলে আমি এখনো বলছি নির্বাচন হয় কিনা আমার সন্দেহ, আর হলে সেই নির্বাচন টিকে কিনা আমার সন্দেহ। তো উনি কোন ভরসায় বলছেন যে বারবার ঐতিহাসিক একটা নির্বাচন করবেন? 53 বছরের 54 বছরের দৃষ্টান্ত ওনার কথাগুলো হচ্ছে শুনেন, আমি সরি, আমি ঠোটকাটা তো ওই যে বাঙালির আছে না, কিছু বাঙাল যারা নোবেল প্রাইজ, আপনি এরকম করে কথা বলে নোবেল প্রাইজ ওনার যার যার যোগ্যতা অনুসারে আমি কথা বলি। আপনার কাছে নোবেল প্রাইজ কি আর আমার কাছে নোবেল প্রাইজ অনেক জিনিস। নোবেল প্রাইজ কারা সিদ্ধান্ত হয় দুনিয়াতে, কারা নোবেল দেয় তাদেরকে আমরা জানি যারা পড়াশোনা করে। নোবেল প্রাইজ হচ্ছে পশ্চিমাদের দেওয়া, কাউকে জেনুইনলি দেওয়া হয়, কাউকে আবার অনেক সাবজেক্ট, ওইসব যাবে না, কথা বলে লম্বা হয়ে যাবে। ডক্টর ইউনূসের ব্যাকগ্রাউন্ড দেখতে হবে। উনি নোবেল প্রাইজ পেয়েছেন, উনি যেভাবে পেয়েছেন, নোবেল প্রাইজ কি বলে ওনাকে যেই জন্য দেওয়া হয়েছে তার সাথে কিন্তু ওনার নোবেল প্রাইজের কোনো সম্পর্ক নেই। উনি ক্ষুদ্র ঋণের কারণে নোবেল প্রাইজ শান্তিতে দিলেন, তারপর আবার ঋণ চাপিয়ে যে বাংলাদেশের এই ওনার মডেলটা নিয়ে বিদেশে অনেক করলেন। উনি কি বলে, উনি কিন্তু এখন গা ছেড়ে প্রথম মানুষকে মিষ্টি মিষ্টি কথা বলে ভুলিয়ে রেখেছে। শুনেন, এই বাঙালি জাতিকে মিষ্টি কথা দিয়ে কিছুদিন ভুলিয়ে রাখা যায়, তারপরে যখন বাস্তবতা কামড় দেয় তখন কিন্তু মিষ্টি কথা চলে যায়। তো ডক্টর ইউনূসের মিষ্টি কথার কাজ হচ্ছে না, এখন ডক্টর ইউনূস চাচ্ছে ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি। আপনার কাছে শেষ দুইটি প্রশ্ন ছোট করে যদি একটু জবাব দিবেন। একজন বলছেন যে দর্শকের একটি প্রশ্ন, উনি বলছেন যে চুপ্পু এই সময় কেন বললো, শাহাবুদ্দিন চুপ্পু প্রেসিডেন্ট যে নির্বাচনের পরে উনি পদত্যাগ করবেন, কেউ ওনাকে গুরুত্ব দিচ্ছে না, অনেক মানে হতাশা মানে অনুভব করছেন, হতাশা, অপমান বোধ করছেন, এই কথাটা অপমান বোধ করছেন, এই কথাটি উনি বলেছেন। এটা একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে বিডিআর এর মতো এমন একটি ঘটনার তদন্ত রিপোর্ট প্রকাশ হলো, কিন্তু আমরা খুব বেশি যে প্রতিক্রিয়া দেখতে পেয়েছি, খুব একটা আলোচনা কেন আমরা দেখতে পাইনি এটা নিয়ে? এত বড় একটা ঘটনা আমি ছোট করে বলার চেষ্টা করব। সবার সামনে প্রকাশ করা হয়নি, প্রকাশ্যে আনা হয়নি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে চুপ্পুকে নিয়ে ওইরকম একটা বেশরমকে নিয়ে কথা বলে সময় নষ্ট করতে চাই না। মানি লোকের মান দুই এক জুতার বাড়িতে যায় না, তো এর চেয়ে বেশি কিছু বলার প্রয়োজন নাই। কারণ সে জানে এই সরকার গেলে আলটিমেটলি যদি নির্বাচন হয়, কোন সরকার আসে, ইভেন্চুয়ালি হি হ্যাজ টু গো। এই এত বছর জনগণের টাকা, হারাম টাকা খেয়েছে বঙ্গভবনে বসে বসে, ওই ছাত্র নেতাদের কারণেই আজকে এই চুপ্পু টিকে গেছে। নাহলে 5ই আগস্টে ওকে জুতা বাড়ি দিয়ে ওখান থেকে সরানো উচিত ছিল। এখন সে এই বদমাইশ একটা নির্লজ্জ একটা লোকসভার বলছে, তার অপমান হচ্ছে, ফাজিল। আচ্ছা, একে নিয়ে কথা বলতে চাই না। এখন দ্বিতীয় প্রশ্নে আসি। দ্বিতীয় প্রশ্নটা আপনি করেছেন বিডিআর এর মতো এরকম একটা তেমন একটা, শুনেন, বিডিআর এর তদন্তের রায় যেটা হয়েছে, এই রায়ের আপনারা যারা তদন্ত রিপোর্ট যারা আপনারা শুনেছেন, 2021 সালের 25শে ফেব্রুয়ারি আমি আমার লাইভে প্রায় 1 ঘন্টা 40 মিনিটের লাইভে ধারা অনুসারে কত তারিখে কয়টার সময় 25 জন কমান্ডো বাংলাদেশে ঢুকেছে, কয়টার সময় কার বাসায় মিটিং হয়েছে, কোন বাসার মিটিং এ আমতলী, কোন বাসার মিটিং এ তাজ কি বলে সোহেল তাজ ছিল, তাপসের বাসায় কখন মিটিং হয়েছে, সমস্ত বিশদ খুলে বলেছি আমি। কখন সারা খাতুন অ্যাম্বুলেন্সে করে, কখন করে বিডিআর হত্যাকারীদেরকে বিমান থেকে বের করেছে অ্যাম্বুলেন্স দিয়ে, কোন জায়গায় কাকুলির মোড়ে সেই অ্যাম্বুলেন্স থেকে তাতে গাড়ি বদলে বিমান বদলে নেওয়া হয়েছে, BG-39 কখন তাকে ঢাকা ছেড়ে দুবাই গিয়েছে, দুবাই কখন তাজ, সোহেল তাজ এবং এই কি বলে ওই কি বলে শেখ হাসিনার পোলাটার নাম জয়, এই জয় এরা মিলে টাকা বিতরণ করেছে। সো দিস আর ওল্ড। 25 তারিখে 2021 সালের 25 তারিখে আমি আমার লাইভে ধারা বর্ণনা করে বলেছি। তদন্ত কমিশনে যারা ছিলেন সবাই আমার সম্মানিত, আমরা একসাথে চাকরি করেছি। জেনারেল ফজল সাথে চাকরি করি নাই, বাট আই হ্যাভ অল মাই রেসপেক্ট ফর হিম। দুজন তদন্ত কমিশনে যারা ছিলেন, জেনারেল কবির তালুকদার আমার অত্যন্ত সম্মানিত, অত্যন্ত ভালো একজন মানুষ। ব্রিগেডিয়ার জেনারেল সাইদ অত্যন্ত সম্মানিত, অত্যন্ত একজন ভালো মানুষ, মাশাআল্লাহ। আমরা বসনিয়াতে একসাথে যুদ্ধের সময় ছিলাম, উনি আমাকে আদর করে তুই করে ডাকেন। তো আই নো অল অফ দেম। এবং ওনারা পুরনো তদন্ত থেকেই মিথ্যা পাশ কাটিয়ে জাহাঙ্গীর যে জিনিসগুলোকে বাদ দিয়েছেন হাসিনার নির্দেশে এবং ভারতের নির্দেশে, সেই জিনিসগুলোকে ওনারা সারফেস করেছেন, আবার তুলে এনেছেন। এরপরও কিন্তু অনেক ছোটখাটো জিনিস বাদ পড়ে গেছে। যেমন এই যে আকাশের কথা বলা হয়েছে, যে টেইলার সোহেল তাজের ইউনিফর্ম বানিয়ে দিয়ে আসে, কাপড় দিয়ে আসে, সেখানেও কিছু ভুল আছে। সেখানে বলা হয়েছে 17 তারিখে ইউনিফর্ম আনা হয়, তারপরে তাকে ইউনিফর্ম দেওয়া হয়। ইউনিফর্মের মাপ নিয়ে আসে সেই আপনার ফেব্রুয়ারি ফার্স্ট উইকে, 17 তারিখে, ফেব্রুয়ারি ফার্স্ট উইকে।
আর সেই ইউনিফর্ম প্রদান করা হয় সেটা হচ্ছে 17 তারিখে। অনেক অনেক মাঝখানে অনেক দিন সময় ছিল, একদিন 2 দিনের মাঝখানে হয়ে যায়নি, ইউনিফর্ম বানিয়ে ফেলা হয়নি। এখন ছোটখাটো জিনিস আমি ওইসবে যাবো না। মূল কথা হচ্ছে তদন্তের রিপোর্ট প্রকাশ হয়েছে, তদন্তের এই রিপোর্টটাকে কার্যক্রম কে করবে? কে করবে? আমি সেদিন দেখলাম আই হ্যাভ অল মাই রেসপেক্ট ফর কনক সারওয়ার, যেহেতু কনক সারওয়ার আমাকে নিয়ে প্রথম 2020 সালে শুরু করেছিলেন কি বলে এটাকে ওনার অনুষ্ঠানে। আই হ্যাভ অল মাই রেসপেক্ট, ইজ এ গুড ম্যান, ইজ এ পেট্রিয়ট। বাট উনি ওনার দৃষ্টি থেকে যেই প্রশ্নগুলো জেনারেল ফজলুকে প্রাক্তন জেনারেল ফজলুকে জিজ্ঞেস করেছেন, উনি একটা জায়গায় এসে বলেছেন যেটা যে অনেক বিডিআর সৈনিককে জেলবন্দি করে রাখা হয়েছে তাদের ইত্যাদি ইত্যাদি। ওনার প্রশ্নটা এবং ওনার আন্ডারস্ট্যান্ডিংটা এখানে ঠিক নাই। জেনারেল ফজলু যে উত্তরটা দিয়েছেন, ওনার উত্তরটাকে আমি সাংঘাতিক রেসপেক্ট করি। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড, একটা বিদ্রোহের সময় যারা সেই বিদ্রোহে সরকারের আইন শৃঙ্খলার অধীনে যেটা তার বিরুদ্ধে দাঁড়ায় নাই, বরঞ্চ সেটা নিরক্তে হোক নেতা হোক হাতে অস্ত্র নিয়ে চুপ করে দাঁড়িয়ে থেকে হলো কিন্তু সেই অপরাধের তারা অংশ। সুতরাং সেখানে কিন্তু কেউই বিনা অপরাধে জেলে যায় নাই। মূল কথা আপনার প্রশ্ন উত্তর, বিডিআর তদন্তের রিপোর্ট হয়েছে কিন্তু বিচার হতে এখন অনেক বাকি। বিচার এখনো নীরবে কাটছে, এখনো হারিয়ে যাওয়া লাশ এবং তার রেখে যাওয়া আত্মীয় স্বজন এখনো কাটছে। এই তদন্ত রায়টাও হতো না, এই তদন্ত কমিটি গঠন হতো না যদি আমাদের কিছু অফিসার, ব্রিগেডিয়ার জেনারেল নাসির স্যারের মতো কিছু লোক, কিছু দেশপ্রেমিকরা নিঃস্বার্থভাবে দিনের মতো দিন রাত এই বয়স্ক অবস্থায় অসুস্থতা নিয়ে পাগলের মতো যদি না ছুটতেন একদল অফিসার, তাহলে কিন্তু এই কমিটিটাও পর্যন্ত ডক্টর ইউনূস গঠন করতো না। এখন যাওয়ার আগে যেসব অফিসাররা রিপোর্ট দিয়েছে তাদের কাজ ওনারা করেছেন, কিন্তু ডক্টর ইউনূস একটা দায় সারার রিপোর্ট তদন্তের কাজ করে গেছেন। ওনার ভিতরে কোনো আন্তরিকতা ছিল না। ইন্নামাল আমাল নিয়াতে, কর্মের ফল নিয়তের উপর নির্ভরশীল করে। ওনার নিয়ত কখনোই হত্যার বিচার হবে এটা ডক্টর ইউনূসের নিয়ত ছিল না কোনোদিন। তো এখানেও মানে স্বরাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপ ছিল মানে এই রিপোর্টের ক্ষেত্রেও? না, এই রিপোর্ট যখন বিডিআর হত্যার পরে যখন কমিটি গঠন করা হয় তখন এই বর্তমান উপদেষ্টা স্বরাষ্ট্র লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, ওনাকে কমিটি প্রদান করা হয়েছিল। তখন ওনাকে বেশ কয়েকজন ব্যক্তি মেইন রোল পালন করেছেন। অনেক কি বলে তদন্তের যেসব নমুনা ধ্বংস করা এবং তদন্তের রিপোর্ট ভুল দেওয়া। নমুনা ধ্বংস করেছে হচ্ছে ওই দেশদ্রোহী বদমাইশ, কি বলে এটাকে, একটা বাংলাদেশের ইতিহাসে কলঙ্ক একটা সেনাপ্রধান জেনারেল আজিজ, তাকে বিডিআর পোস্টিং করা হয় লেফটেন্যান্ট কর্নেল অবস্থায়। তত্তর করে 2 বছরের মাঝখানে তাকে মেজর জেনারেল বানিয়ে দেওয়া হয়, তারপরে তাকে এসে সেনাপ্রধান বানিয়ে দেওয়া হয়। এত অল্প সময়ে বাংলাদেশ ইতিহাসে কি বোধ হয় সেনাপ্রধান হয়নি। এবং সে বিডিআর বসে থেকে সমস্ত নমুনা ধ্বংস করেছে, বিডিআর বসে থেকে নমুনা ধ্বংস করেছে। এর মাঝখানে অনেক ঘটনা ঘটেছে। এই যে আজকে যাকে রাজ সাক্ষী বানানো হয়েছে, কি বলে তদানীন্তন বিডিআর এর টেইলর আকাশ, সেই আকাশ আমার সাথে নিজে কথা বলেছে। এই তদন্তের আগের থেকে আমি আকাশকে চিনি। আকাশ আমার সাথে নিজে কথা বলেছে। তাকে কোন অফিসার কোন সালে কোন সময় ডেকে ডেকে রাজ সাক্ষী হিসেবে তার কাছে সাক্ষী নিয়েছে, তাকে পাঠিয়ে বিডিআর এর কোন সৈনিক ওই সময় উপস্থিত ছিল ওই সময় ঘটনার সময় তাদেরকে সে খুঁজে খুঁজে বের করে নিয়ে এসেছে। ওইসব অফিসারও কিন্তু সাক্ষী। ওই সকল অনেক অফিসারকে কিন্তু এই তদন্ত কমিটি আকাশের কথায় নাম জেনে তাদেরকে ডেকেছে। যেটা জেনারেল আলম বলেছেন যে 2 ঘন্টা থেকে 2 দিন পর্যন্ত কারো সাক্ষী নিয়েছে, বিষয়টা কিন্তু অত সহজ না। ওনাদের মতো এই বয়সে এসে এত পুরনো একটা ঘটনা এত অল্প সময়ে, দেখেন উনি জেনারেল আলম বলেছেন একদম ভয়ঙ্কর একটা তথ্য দিয়েছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে রিপোর্ট আসতেও 3 মাস সময় লেগেছে, যেখানে ডক্টর ইউনূস তাদেরকে কমিটির তদন্তের সময় দিয়েছেন 3 মাস। তার মানে কি সম্পূর্ণ সহায়তা ওই সময় তো তথ্য গোপন করেছে, এখনো সে সহায়তা করে নাই। তার মানে কি দাঁড়ালো, আবার ঘুরে ফিরে 2 দুগুণে 4 কিভাবে দাঁড়ালো? এই ডক্টর ইউনূস সরকারের যাদেরকে উপদেষ্টা হিসেবে বসানো হয়েছে তারও কিন্তু ওই ঘুরে ফিরে আওয়ামী সমর্থিত লোকজনদের পছন্দের লোকজনকে বসানো হয়েছে। বেশিরভাগই 2-1 জনকে বসানো হয়েছে তারা কোনো কামের না, তারা থাকলেও যাই না থাকলেও নেই। জি, অসংখ্য ধন্যবাদ মেজর দেলোয়ার হোসেন। আমরা শেষ করবো আপনার শেষ বক্তব্য আজকের অনুষ্ঠানের জন্য প্লিজ। আমার শেষ বক্তব্য অনেক ব্যাখ্যা করছি, দুঃখিত লম্বা করার জন্য, এটা ছোট করার উপায় ছিল না। বাট আবারও নির্বাচন হোক আর না হোক, একতায় আমরা শক্তিশালী। আর আমাদের মাঝখানে দলে দলে আলাদা হলে আমরা ধ্বংস হয়ে যাব, আমরা দুর্বল। তাই আপনারা সবাই একত্র হন, জামাতের সাথে হোক, যারা দেশপ্রেম আছে সমস্ত দল একত্র হয়ে যান। নির্বাচনে কে পাস করেন ফেল করেন গুল্লি মারেন, ফালার আগে তো দেশ বাঁচান।
আপনারা সবাই একত্রে থাকলে, আপনারা যদি ক্ষমতা নাও পান, তারপর আপনারা শক্তিশালী থাকবে। এই ভারত বাংলাদেশে হস্তক্ষেপ করতে পারবে না এবং কোন রাজনৈতিক দলের সাহস হবে না, শক্তি হবে না আমাদের সমষ্টিগত দাবি বা রায়ের বিরুদ্ধে কোনো কাজ করা। আপনারা একত্রে থাকবেন, আল্লাহর রহমতে সবাই সুরক্ষিত থাকবেন। আপনারা আলাদা থাকবেন, হাদির মতো সবাই এক এক করে মারা যাবেন। অসংখ্য ধন্যবাদ মেজেদুল। একজন কমেন্ট করেছেন যে আরেকটু শুনতে পারলে ভালো হতো, আজকে অনেক লম্বা হয়ে গেছে, পরবর্তীতে আমরা অবশ্যই আবারও করব, তখন অবশ্যই শুনবেন। আপনাদের যে প্রশ্ন থাকবে সেটা প্রশ্ন করবেন কমেন্টের মাধ্যমে, আমরা মানে আমরা আমাদের সাথে অবশ্যই মেজেদুল আবারও যুক্ত হবেন, তখন আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিবেন। তো আমরা সবাই কাছে অনুরোধ করব, আমাদের দর্শক যারা আছেন সবাই হাদির জন্য দোয়া করবেন, যাতে সুস্থ অবস্থায় ফেরত আসে হসপিটাল থেকে। যদিও আশঙ্কাজনক ডাক্তার বলছে, তারপরেও আমরা সবাই মিলে দোয়া করি যে সবকিছুর পেছনে আল্লাহর ওসিলা, আল্লাহ যদি অবশ্যই ওর রহমত